আজকের গল্প অসম। গল্পটি লিখেছেন রিমা বিশ্বাস। আমার মনে হয় এটা একটা ঝোঁক। সময় দাও, কেটে যাবে। কাটবে কি জানি বর্দা, আমি যে কি অবস্থায় আছি। ফ্যাস ফ্যাস কান্না। ঘরের দক্ষিণ প্রান্তের জানালায় ফিরে এসেছে রুন। মা কাঁদছে বড় মামার কাছে। কি দরকার এসব কান্নাকাটি করার? রুন জানে মা যতই কাঁদুক বা হাপিত্তেশ করুক, ওরা যতই বলুক একটা ঝোঁক বা মতিভ্রম। রুন জানে ওরা ভুল করছে, রুন নয়। রুনের মা তপতী গোস্বামী। সত্যি ভদ্রমহিলা কি করতেই না বাকি রাখলেন। মসজিদ, দরগা, গণৎকার, জ্যোতিষ, তাবিজ কবজ, মানত, কিন্তু পারলেন কি রুনের মনের পরিবর্তন আনতে? রুন কিন্তু বেশি ভাবে না, সেটাই ভাবে যা ভাবতে ওর ভালো লাগে, যে ভাবনা স্বস্তি দেয়। রুন তো এক এক সময় অবাকই হয়। এই রুন কি না ছোট থেকে কোয়েড স্কুল আর কলেজে পড়েছে। সব সময় ছেলেদের সঙ্গে ওঠা বসা। কই কাউকে তো দেখে এমন হয়নি এর আগে। যা হলো কৌশিককে দেখে। রুনের চোখের সামনে আজও দিনটা সূর্যমুখী ফুলের মতো জ্বলজ্বলে। রুন সবে ঘরে ঢুকেছে অফিস থেকে। তখন সবে সবে লোটাস ফিন্যান্সে ঢুকেছে। কলেজ পাশ করে একটা ইন্টার্নশিপের পরে চাকরি। ব্যস্ত সমস্ত দিন। বেশ ক্লান্ত শরীর। পোশাক আশাকের ঠিক নেই। চোখ মুখ বিধ্বস্ত, চুল উস্কো খুস্কো। বাড়ির ডোরবেল বাজাতে দরজা খুললেন তপতী। ড্রয়িং রুমে সুব্রতর গলা পাওয়া যাচ্ছে। তপতী দরজা ছেড়ে ভিতরে চলে গেলেন। মেয়েকে যেন দেখলেনও না। বেশ জোরে জোরে কথা বলছে আর হাসছে সুব্রত। বাবা সচরাচর এত জোরে হাসে না, তাই রুন বুঝতে পারছিল বাড়িতে কেউ এসেছে। ঢুকতে দেখলো সোফায় ছড়িয়ে বসে একটা লোক। নীল শার্ট, ছাই রঙা প্যান্ট। সুব্রত নিজে আলাপ করালেন মেয়ের সঙ্গে। এই হলো কৌশিক, আমার কলিগ। অবশ্য এখন নয়, একটা সময় ছিল। এখন অবশ্য সে নিজের বিজনেস খুলেছে। ভদ্রলোক হাত তুলে বললেন, হাই। রুন ম্যাথসে অনার্স নিয়ে পাশ করে এখন জব করছে। সুব্রত বেশ গর্বিত ছিলেন। বাহ, দ্যাটস গুড, সেও বলল। গুড গুড লুকিং ছিল বটে। গালে কাঁচা পাকা দাড়ি, জুলপির কাছের চুলের রং সাদা। সামনের ঢেউ খেলানো ঝাঁকড়া চুলেও রুপোলি ঝিলিক। টান টান পুরুষালী চেহারা। রুন জানে না কেন সেদিন টমন অদ্ভুত কেটেছিল। লোকটার ব্যক্তিত্ব মনে মাথায় পাথরে খোদাই করা লেখা হয়ে রইল। সুব্রতর মুখে উঠে আসতো কৌশিক প্রসঙ্গ। খাওয়ার টেবিলে বসে সুব্রত হয়তো কোনোদিন এমনিই তুললেন কৌশিক প্রসঙ্গ। কৌশিক কিছুদিন বোস্টনে থেকে ডিগ্রি হাঁকিয়ে এলো। বাড়ির অবস্থা ভালো, টাকা পয়সার অভাব নেই। ওর কাছে কি এমন ব্যাপার বাইরে বাইরে পড়তে যাওয়া? আমরা তখন অবশ্য ভেবেছিলাম বুঝি এবার প্রমোশন নিয়ে কোম্পানিতে ঢুকবে, কিন্তু দেখি ও তো চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা নিয়ে পড়ল। কথায় বার্তায় বোঝা যায় বেশ নলেজেবল। তপতী বললেন, হ্যাঁ। পাতে আঙুলের লেগে থাকা ভাত ঝেড়ে সুব্রত কথা সমাপ্তি ঘটান। রুনের মনে চঞ্চলতা বাড়ে, বাড়ে চোখের মনির অস্থিরতা আর বুকের ধুকপুকানি। এরপর কৌশিকের তরফ থেকেই এলো একটা ইনভাইটেশন। ওর কোম্পানির অ্যাচিভমেন্ট পার্টি। পার্টি ওয়ারে নিজেকে লাস্যময়ী দেখানোর জন্য অতিরিক্ত প্রচেষ্টা সেদিন কেন যে করেছিল রুন, তা সত্যি নিজেই যেন বুঝতে পারছিল না। অনেক বড় পার্টি চলছিল শহরের নামী হোটেলে। লোকজন যদিও কমই ছিল। রুন এক সম্মোহিত আকর্ষণে কৌশিকের প্রতি ক্রমশ আকৃষ্ট হচ্ছিল। কৌশিকের হাঁটা চলা স্বতঃস্ফূর্ততা, কথা বলা সাবলীল ভাব, বুদ্ধিদীপ্ত উত্তর, সব বড় ক্লাসি। রুন আবার ধরা পড়ল মায়াজালে। আবারও একটা দিন রুনের কাটল কৌশিক রাজ্যে। আবার এও লক্ষ্য করল কৌশিক যখন ওর বিদেশি ক্লায়েন্ট রোজলিনের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছিল, তখন কেন যেন বুকটা অতিরিক্ত জোরে ধুকপুক করছিল রুনের। কৌশিকের কোম্পানি দাহিল একাধারে অ্যাপের মাধ্যমে কিছু বিদেশি ব্র্যান্ডের কসমেটিক্সের কারবার করছে, আবার ওদের যে ওয়েবসাইট লঞ্চ হয়েছে তা ট্যুর প্যাকেজের বিজনেস করছে। রোজলিন একজন ফ্রেঞ্চ ব্লগার, যে ইন্ডিয়া ট্যুরের ব্লগিংয়ে দ্য হিলকেও ইন্ট্রোডিউস করবে। কৌশিক সফল ফ্ল্যাট এবং স্মার্ট বিজনেসম্যান, যে নাকি ভর করছিল রুনের উপর।
বাড়িতে রাতে শোবার আগে তপতি হঠাৎ করে সুব্রতকে জিজ্ঞেস করলেন, কৌশিক বিয়ে করেনি? পার্টিতে কাউকে দেখলাম না তো। সুব্রত বললেন, না, ও ব্যাচেলার। সে কি, বয়স তো কম হলো না? 50 না হোক, ওই 48 মতো হবে। এদিকে ছুঁকছুক কম নেই তো। দেখছিলাম তো কাল পার্টিতে বিদেশি মেয়ের সঙ্গে কি কোমর দোলানো। সুব্রত হেসে ফেললেন, আরে দূর, ওসব ওর বিজনেস ট্যাকটিস। অরুণ ওর বিষয়ই তো শুনতে চাইছিল, আর নিজের অজান্তেই কৌশিকের পাশে নিজেকে বসিয়ে যেন তুলনা শুরু করছিল। এরপর একটু সাহসী হওয়ার পালা, তাই বেশি ভাবনায় না গিয়ে অফিস থেকে বেরিয়ে একেবারে নির্দ্বিধায় পৌঁছে গেছে কৌশিকের অফিসে। তড়বড়িয়ে বলেছে, কিছু খাওয়ান দেখি, মারাত্মক খিদে পেয়েছে, শীতে অফিস থেকে আসছি। কৌশিকও তটস্থ, সঙ্গে সঙ্গে অর্ডার করেছে খাবার। বার্গারে কামড় দিতে দিতে চোখ কৌশিককে স্থির দেখছে রুন। মুচকে হেসে বলছে, কি ভাবছেন, খিদে পেয়েছে তো রেস্তোরাঁয় না গিয়ে আপনার অফিসে কেন এলাম? কৌশিক লজ্জা পেয়েছে, না না, তা কেন, বাবার বন্ধুর অফিসে তো আসাই যায়। তাছাড়া তোমার অফিস আর আমার অফিস তো একই লাইনে। ব্যাস, সুযোগ যেন তারপর হয়েই গেল। মাঝে মধ্যে হাজির হওয়া যেত কৌশিকের অফিসে। কখনো মিউজিক কনসার্ট, কখনো সিনেমা, থিয়েটার, একসঙ্গে সময় কাটাতে কাটাতে প্রায় 7 মাস। তারপর হুট করে রুনি বলল প্রথম, আমায় বিয়ে করবে? কৌশিক কি এতদিনের মেলামেশায় কোনো আভাসই পায়নি? রুনের চাহনি, হাসি, কথা বলা, ওর বডি ল্যাঙ্গুয়েজ কি কিছুই বোঝায়নি? তাই এ প্রস্তাবে একেবারে থতমত খেল না। বলল, এজ গ্যাপ তো জেনারেশন গ্যাপের মতন, ভালোবাসায় কোনো গ্যাপ হয় না। কৌশিক হেসেছিল। তারপর চলছিল সবকিছুই হাইওয়েতে বিনা ট্রাফিক জ্যামে গাড়ি চলার মতোই। কিন্তু কি করে তপতির কান পর্যন্ত পৌঁছালো ব্যাপারটা? বাড়িতে জানতে চাওয়া হলো রুন কৌশিকের সঙ্গে ঘোরে কিনা। রুন যেন একটা সুযোগ খুঁজছিল বাড়িতে জানানোর। সুযোগ পেয়ে বলে বসল, আমরা ভালোবাসি, বিয়ে করতে চাই। কথাটায় তপতির মাথায় যেন বাস ভেঙে পড়ল। তপতি ফুঁসে বললেন, বিয়ে? ওই আধবুড়োটাকে? তোর ডবল বয়স যার? আমার কাছে বয়স ম্যাটার করে না। ফার্স্ট ডে থেকে ওর প্রতি কানেক্টেড ফিল করি। কিছু তো আছে আমাদের মাঝে। সপাটে চর কষালেন মেয়ের গালে তপতি। শাসন করি না বলে অতিরিক্ত বেড়ে গেছো মনে হচ্ছে। বাপের বয়সে একটা লোকের সঙ্গে প্রেম? তুমি না ভদ্রবংশের মেয়ে? ভদ্রবংশের মেয়েরা প্রেম করে না? আর দাদুর সঙ্গে দিদারও তো প্রায় 15 বছরের ডিফারেন্স ছিল। তুমি দাদুর জামানায় পড়ে নেই রুন, আর বাবার বন্ধুর সঙ্গে প্রেম? তোমার এটা স্বাভাবিক মনে হয়? কথাটা সুব্রতর কান পর্যন্ত গেলে উনি সোজা কৌশিকের সঙ্গে কথা বলে ব্যাপারটা ওখানেই থামাতে চাইলেন। কিন্তু রুন যে নাছোড়। কৌশিক কিছুদিন এড়িয়ে গেলে রুন কেঁদে কেটে এমনকি সুইসাইড করার ভয় দেখিয়ে আবার স্বাভাবিক করেছে সম্পর্ক। তপতি মেয়েকে কতই তো বোঝালেন, বিয়ের সম্বন্ধ আনতে শুরু করলেন, কিন্তু লাভ হলো না কিছুই। রুন বলল, কৌশিক তো ম্যারেড নয়, তবে সমস্যা কি? সমস্যা আছে রুন, ও লোক আর তুই একটা বাচ্চা মেয়ে, যার এখনো বোধ বুদ্ধি হয়নি ঠিক ভুল বিচার করার ক্ষমতা। রুনের কাছে ওসব যুক্তি জাস্ট বুলশিট। ওর মতে ঠিক ভুল বলে কিছু হয় না, বেমানান শব্দটা নাকি একদিন উঠে যাবে। তপতির চোখের জল সেই থেকে আর শোকায়নি। সুব্রতর হার্টের নতুন উপসর্গ দেখা দিয়েছে। খুব বিশ্বস্ত কিছু আত্মীয় ব্যাপারখানা জানে। বাড়ি এখন সবসময় ভার, যেন কোনো পিশাচ তার ভারী পায়ে ঘরময় হাঁটাচলা করছে। এরকম পরিস্থিতির ভিতরেই বন্ধু পত্রলেখার বিয়ের সুবাদে ওদের বাড়ি গেল রুন। পত্রলেখা ওর বিয়ের শপিং দেখাতে ব্যস্ত। সে সময় ওদের ঘরে ঢুকলে একটা লম্বা ছিপছিপে ছেলে, লম্বা ঘাড়, গলার কাছে অ্যাডামস অ্যাপেল অতিরিক্ত স্পষ্ট, নাক টিকালো, চোখ কিছুটা কোটরে, তবে চেহারায় ভরপুর সতেজতা। হুল্লোড় করে বলল, এই পত্রলেখা, কাকিমাকে বলো চিকেন কষা ওয়াজ টু গুড। একটা টিফিন বক্সও এগিয়ে দিল। টিফিন কৌটো ঢাকা খুলে পত্রলেখা চোখ গোল করে বলল, খালি? একেবারে খালি? হ্যাঁ, আমি যে চিকেনটা সত্যি সত্যি এনজয় করেছি তার প্রমাণ দেখাবো না? ছেলেটি চলে গেলে পত্রলেখা বলল, একতলায় ভাড়া থাকে রে, বাড়ি কৃষ্ণনগর, কলকাতায় চাকরি করছে। আমার যদি অভির সঙ্গে প্রেম না হতো, শিওর ওকে ইমপ্রেস করে নিতাম।
আমি তো এও বলবো তোর চয়েসটা মোটে আমার ঠিক লাগছে না, তার চাইতে অর্ঘ্য বেস্ট ছিল। কেমন যেন আতে লাগলো কথাটা। রুনের ভুরু কুঁচকে গেছে ততক্ষণে। বিছানায় ছড়িয়ে বসেছিল, উঠে রাগত স্বরে বলল, কেন, আমার চয়েস কিসে খারাপ? বুঝতে পেরে পত্রলেখা স্বর চকিতে বদলালো। রুনের পিঠে হাত রেখে সেও যেন সংবেদী হলো। তুই মোহের পিছনে দৌড়াচ্ছিস রুন? লোকটার পার্সোনালিটি ভালো মানে তার সঙ্গে পুরো জীবন পার করে দিবি? লোকটা নিজে ভালো হলে কখনো তোর ছেলে মানুষই সাপোর্ট করতো না, বরং তোকে এড়িয়ে চলতো। তুই কেন বুঝছিস না? ওর তো ভালো, তোর মতন কচি বয়সের মেয়ে পাবে সেবা করার জন্য। এও তো রিপিটেশন অফ কুলীন প্রথা। তুই তবে অভিকে ভালোই বাসিস না? যদি বাসতিস তাহলে আমার সিচুয়েশন বুঝতিস। আমার সঙ্গে কৌশিকের পাস্ট লাইফ কানেকশন আছে। নইলে কই, এর আগে তো কারোর প্রতি এতটা কানেক্টেড ফিল করিনি। সবই কি মোহ? পত্র লেখা আর কোনো উত্তর দেয়নি ঠিকই, কিন্তু কোথাও যেন অসন্তুষ্ট হলো রুনের কথায়। রুন বুঝতে পেরেছে, কিন্তু রুন এও তো জানে আজ পর্যন্ত ভালোবাসা বিনা যুদ্ধে জিতল কবে। আজকাল তাই নিজেকে একটু বয়স্ক দেখানোর চেষ্টা করে রুন। মায়ের তাঁতের শাড়িগুলো পরে মাঝে মাঝে। এরকমভাবেই ছাই রঙা তাঁত আর ঘাড়ের কাছে খোপা বেঁধে বেরিয়েছিল কৌশিকের সঙ্গে। শপিং মলে দুজনে ঘুরে ঘুরেই এটা সেটা দেখছে। নিজেকে কৌশিকের পাশে পেয়ে এক অদ্ভুত আনন্দ সাগরে স্নাত রুন। মাঝে মধ্যে মা বাবার জন্য মনটা ভার হয়ে আসছে, আবার ঠিক হয়ে যাচ্ছে আধো মেঘে আধো রোদে শীতের সকালের মতো। রুন এখন সংসারী হবে, সে সংসার হবে রুন আর কৌশিকের। টেবিল অয়ের প্রোডাক্ট দেখছিল নেড়ে চেড়ে, হঠাৎ পাশ থেকে কেউ যেন বলল, এক্সকিউজ মি আন্টি। হুট করে মাথাটা গরম হয়ে গেল এ ডাকে। ফিরে তাকিয়ে দেখে একটা লম্বা ছিপছিপে ছেলে। ওর সঙ্গে চোখাচোখি হতে যেন চমকালো। রুন কয়েক সেকেন্ড নিল চিনতে। পত্রলেখার বাড়ির ভাড়াটে ছেলেটা। নামটাও মনে পড়েছে, অর্ঘ্য। আন্টি বলে ফেলে অর্ঘ্য লজ্জা পেয়েছে। ওরা তো প্রায় একই বয়সী হবে। সেদিন ওদের বাড়িতে পরিচয় না হলেও একে অপরকে দেখেছিল। সেদিন রুন ঘরোয়া শর্টস আর টপে ছিল। কৌশিক পাশে এসে দাঁড়িয়েছে। ডার্লিং, এনি ইস্যু? ছেলেটির দু চোখে বিস্ময় চিকচিক করে উঠল। তারপর এক্সকিউজ মি প্লিজ বলে সে পাশ কাটিয়ে চলে গেল। ভয়ঙ্করভাবে নাড়া দিল ব্যাপারটা। একজোড়া অচেনা চোখে নিঃস্বার্থ কটাক্ষ। সত্যি কি বেমানানে জুটি। বাড়ি ফিরে পর্যন্ত ও চাউনি পিছু ছাড়ল না। ও চাউনি যেন চেঁচিয়ে চেঁচিয়ে প্রশ্ন করছিল রুনের শিক্ষা, সংস্কৃতি, বাড়ির সংস্কার নিয়ে। অর্ঘ্য পাশ কাটিয়ে যাওয়ার সময় মাথাটা এমনভাবে নত করে গেল যেন লজ্জায় মাথা তুলতে পারছে না। এই লজ্জাটা কি রুনের হওয়া উচিত? তীব্র অস্বস্তিতে যখন রাত আর কাটতে চায় না, তখন উঠে বসে কত কি যে আবল তাবল ভাবল রুন। তবে প্রেম কি? কেন বলা হয় প্রেম বয়স, স্ট্যাটাস, কালচার, রিলিজিয়ান কিচ্ছু মানে না? কেন? প্রশ্নগুলো সহস্র ঈগলের নখের আঁচড়ে ক্ষতবিক্ষত করছিল। বাবার বলা একটা কথা আজ যেন বমি ভাব আনছে। বাবা বলেছিল, তুই বংশে আমার নাক কাটালি রুন। বড় আশায় বড় গর্বে তোকে মানুষ করেছিলাম, আর শেষে লজ্জায় মাথা খেয়ে বাপের বয়সী লোককে ছি ছি। রাতের অবসাদ সকালের নরম রোদে কিছুটা ম্লান হলেও পরিষ্কার হলো না। অফিসেও কথা শুনতে হলো বসের কাছে। কিছু পেন্ডিং বিলের জন্য পেমেন্ট ঠিক সময়ে দেওয়া যায়নি। মনটা ভার। অফিস থেকে বেরিয়ে হাঁটছিল পিচের রাস্তা ধরে। ফোন এলো কৌশিকের। বলল, আজ আমার এক বন্ধুর বাড়ি যাচ্ছি, তোমায় অফিস থেকে পিক করে নি। একটা পরিবর্তন বড় চাইছিল মন। রুন যেন একটু খোলা বাতাসের নিঃশ্বাস নিয়ে বাঁচতে চায়। ওর জাগুয়ার এলো অফিসের সামনে। খুব লাউড মিউজিক চালিয়েছে কৌশিক। ওর মেজাজে আজ আমোদ। রুন কেন বিষাদে? বন্ধুর ফ্ল্যাট ইন্টেরিয়ার করা, রুচি মেনে সাজানো। ওরা বসেছে হালের ফ্ল্যাটে সাজানো ড্রয়িং রুমে। কৌশিকের বন্ধু মেঘনাদ হাসি হাসি মুখে বলল, শেষমেশ তবে ছাদনাতলায় যাচ্ছ বাবা জীবন? কৌশিক চোখ টিপে বলল, তোদের অভিশাপ ধোপে টিকল না রে, চিরকুমারের তকমা ঘুষতে চলেছে। মেঘনাদের স্ত্রী শতরূপা কাটলেটের প্লেট এগিয়ে দিয়ে বললেন, যাক, তাও যে মতি ফিরেছে, নইলে দাদার কম কিচ্ছা তো শুনিনি। কেন বাচ্চা মেয়েটাকে ভয় দেখাচ্ছ শতরূপা? ও তোর হবু বরকে এবার সন্দেহ করতে শিখবে, বলল কৌশিক।
শতরূপা চোখ টিপল। এখনো করা শুরু হয়নি বুঝি? তারপর ওদের আলোচনা ক্রমশ মোড় নিল স্টক মার্কেটের ইনভেস্টমেন্ট নিয়ে। শতরূপা বসলেন রুনের সঙ্গে। কোথায় কোথায় উনি ঘুরতে গেছেন, ওনার মেয়ে কি পড়ছে, তাদের অ্যাচিভমেন্ট, তাদের ভবিষ্যৎ নিয়ে ওনার হরেক গল্প জুড়েছেন মহিলা। তুপাই যখন 10 তখন ওর স্কুলের ফাদার বলেছিল, আসলে কনভেন্টে মেয়েকে দিয়েছিলাম তো, তা যা বলছিলাম। ফাদার বলতেন, আপনার মানুষ করার কায়দা সেরা। আমি দেখেছি তো তুপাইকে আর বাকি মেয়েদের, একেবারে আলাদা। তারপর বললেন, বুবাই কিছুতে ইঞ্জিনিয়ারিং পড়বে না, ওর পেন্টার হওয়ার শখ। শেষে আমি ওর কাউন্সেলিং করি জানো। এখন সে ছেলে ফার্স্ট সেমিস্টারে কি ভালো রেজাল্ট করলো। উনি যে কোনো পরিস্থিতিতে নিজের কৃতিত্ব নিতে মরিয়া। কিছু পরে এদের মেয়ে তুপাই ঘরে ঢুকলো। খুব সম্ভবত রুনের চেয়ে বছর 2 ছোট। রুনের পরিচয় করিয়ে শতরূপা বললেন, কৌশিক আঙ্কেলের উঠবি রুন। হাই রুন। তুপাই হাত তুলে শুভেচ্ছা বোঝায়। শতরূপা চোখ পাকায়। ও আবার কি? রুন আন্টি বল। তুপাই আর কোনো কথা না বলে ভিতরে চলে যায়। ভদ্রমহিলা যদিও নিজের স্তুতিগান থামান না। গাড়িতে উঠে কৌশিক বলল, বিয়ের পর এরাই হবে তোমার আত্মীয়। আমার নিজের দিকের যারা আছে তাদের সঙ্গে আমার সেভাবে যোগাযোগ নেই। গাড়ি চলছে নগরের বুকের উপর। কৌশিক কথা বলে চলেছে, মিউজিকের ভলিউম কিছুটা কমানো। রুন তো এসেছিল একটা পরিবর্তনের আশায়, স্বস্তির জন্য। কিন্তু কেন বারবার বাবার অসুস্থ শরীর আর মায়ের ফ্যাকাশে মুখটা মনে পড়ছে? শতরূপা, ওর ছেলে মেয়ের গর্ব, এদের স্টক মার্কেট, কৌশিকের বন্ধুমহল সবাই মিলে যেন ঝুঁকে পড়েছে রুনের মুখের উপর। বেমানান শব্দটা দাপটে কি শাসন করতে চাইছে রুনকে? গাড়ি বাড়ির কাছে এলে রুন চমকালো। বাড়ির সামনে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে। কৌশিক রুন একসঙ্গে তড়িঘড়ি নামলে দেখে সুব্রতকে স্ট্রেচারে তুলে অ্যাম্বুলেন্সে ঢোকানো হচ্ছে। ভয়ে রুন মায়ের কাঁধ খামচে ধরল। কি হয়েছে মা, কি হয়েছে? ঘেন্নায় হাত ছাড়িয়ে নিলেন তপতি। রুন দেখতে পাচ্ছিল ও হু হু করে ক্রমশ দূরে, অনেক দূরে সরে যাচ্ছে। স্ট্রোক হয়েছিল সুব্রতর। হসপিটাল থেকে মানুষটার আর ঘরে ফেরা হলো না। বাড়ি থমথমে, চারপাশে শোকের পায়চারি। তপতির কথা ফুরিয়েছে অভিযোগ আর মত পরিবর্তন করার অবিরত প্রচেষ্টা। বরং মেয়েকে ডেকে শ্রাদ্ধের দিন তপতি বললেন, তোর বাবার কাজ মিটলে তোর সঙ্গে কৌশিকের বিয়েটা দিয়ে দেব। বুকের ভেতরটা ফাঁকা হয়ে গেল রুনের। এইটাই তো চেয়েছিল, কিন্তু এখন কেন এই কথা বিষ মনে হচ্ছে? মায়ের হাঁটুর কাছে পা মুড়ে বসল রুন। ভেজা গলায় বলল, আগে ভালো মতো কাজটা হোক মা। তপতির চোখ ফেটে জল গড়াচ্ছে। বললেন, ভালোই হয়েছে, যা দেখতে চাননি তা দেখতে হলো না। নিঃশ্বাস ফেলে তপতি উঠে গেলেন। মেঝেতে লেপ্টে বসে রইল রুন। মেঘনাদের ড্রয়িং রুম। শতরূপা তুপাই বুবাইকে নিয়ে গর্ব। পত্র লেখার ভাড়াটা ছেলে, সবার দল যেন প্রচণ্ড ভারী। রুন দেখতে পাচ্ছিল অপশ্রিয়মান বাবাকে। সেই টলমল পায়ে রুন আর বাবার কাছে ডাকা। চোখ ঝাপসা, নাক জ্বলছে বড়। কৌশিক গেটে, বলে গেল বড় মামি। রুনের পা আজ আবার টলমল। কোন দিকে যাচ্ছে রুন? বিধ্বস্ত রুন নিজেকে সামলে কোনো রকমে উঠে গেল গেট পর্যন্ত। সামনে দাঁড়িয়ে থাকা কৌশিককে বলল, মাকে নিয়ে বড় মামার বাড়ি এলাহাবাদ চলে যাব ঠিক করেছি। বড় মামার বন্ধু সোর্সে ওখানকার স্কুলে আপাতত একটা চাকরি হয়ে যাবে, অ্যাডমিনিস্ট্রেশন জব। কৌশিক চুপ। রুন যা দাঁড়াতে চায় না। রুন পিছন ফিরলে শুনতে পেল গাড়ির স্টার্টের আওয়াজ। বড় কষ্ট বুক জুড়ে। মোহভঙ্গের পর বিষাদ কি স্থায়ী আস্তানা গাড়ে? এ উত্তর যদি এখনই পেতে পারত। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। গল্পটি প্রিয়জনদের সাথে শেয়ারও করতে পারেন।